আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব অফ ফ্রেন্ডশিপ নিয়ে। ফ্রান্সিস বেকন অফ ফ্রেন্ডশিপে বন্ধুত্বের উপকারিতা সম্পর্কে তুলে ধরেছেন। তিনি এখানে 3 ফ্রুটস অফ ফ্রেন্ডশিপ নিয়ে আলোচনা করেছেন। শুরুতেই অ্যারিস্টটলের একটা উক্তি দিয়ে তিনি তার এসেটা শুরু করেছেন। এখানে দেখা যায়, whatsoever is delighted in solitude is either a wild beast or a god. অ্যারিস্টটল বলেছেন, যে মানুষটা নির্জনতায় থাকতে ভালোবাসে সে হয়তো বিস্ট অথবা গড। এই কথার মধ্য দিয়ে কিন্তু অনেক বড় একটা জিনিস তিনি তুলে ধরতে চেয়েছেন। যে মানুষটা একা থাকতে চায়, মানে কোনো ফ্রেন্ডশিপ ছাড়া বা ফ্রেন্ড ছাড়া থাকতে চায়, সে অবশ্যই তার মধ্যে একটা বন্য সুলভ বৈশিষ্ট্য রয়েছে, আর গর্ত হওয়া সম্ভব নয়। ফ্রান্সিস বেকন তাই বলেছেন, ইট হ্যাড বিন হার্ড ফর হিম দ্যাট স্পিক ইট টু হ্যাভ পুট সাম ট্রুথ অ্যান্ড আনট্রুথ টুগেদার ইন ফিউ ওয়ার্ডস দেন ইন দ্যাট স্পিচ। মানে এখানে তিনি বলেছেন, ফ্রান্সিস বেকন বলছেন, এই কয়েকটা কথা দিয়ে তিনি কত সুন্দর করে একটা বড় সত্য এবং অসত্য প্রকাশ করেছেন। এটা খুব কঠিন একটা ব্যাপার ছিল, কারণ হচ্ছে অ্যারিস্টটল বোঝাতে চেয়েছেন যে মানুষটা ফ্রেন্ডশিপ পছন্দ করে না বা ফ্রেন্ডের সঙ্গ পছন্দ করে না, সে অবশ্যই একটা বিস্ট, আর গড হওয়া তো সম্ভব নয়। For it is most true that a natural and secret hatred and aversion towards society in any man had somewhat of the savage beast, but it is most untrue that it should have any character at all of the divine nature. এখানে ঠিক এই কথাই বলা হচ্ছে, মানে এটা একদম একটা সত্য কথা যে মানুষটার ন্যাচারাল এবং সিক্রেট হ্যাট্রেড থাকে সোসাইটির প্রতি, সে মানুষটার মধ্যে অবশ্যই পশুসুলভ বৈশিষ্ট্য রয়েছে, বাট ইট ইজ মোস্ট আনট্রু, এবং এটা খুবই অসত্য একটা কথা যে সে একটা ডিভাইন নেচার বা গড, সে গড, এই জিনিসটা একটা অসত্য কথা। এক্সেপ্ট ইট প্রসিডেড not out of a pleasure in solitude but out of a love and desire to sequester a man's self for a higher conversation. তবে যে মানুষটা নির্জনতা উপভোগ করার জন্য, মানে সলিটিউড, প্লেজার ইন সলিটিউড, নির্জনতাকে উপভোগ করার জন্য, কিংবা বাট আউট অফ লাভ অ্যান্ড ডিজায়ার টু সিকোয়েস্টার এ ম্যান সেলফ, অথবা যদি হায়ার কনভারসেশনের জন্য বা আধ্যাত্মিক যে ধ্যান রয়েছে সেটার জন্য কেউ যদি সমাজ বিচ্ছিন্ন বা নির্জনতায় থাকতে চায়, তাহলে সে ব্যাপারটা আলাদা একটা কথা। সেটাকে, তাকে আমরা বিস্ট বা গড কোনোটাই বলতে পারি না। ফর অ্যাজ is found to have been falsely and feignedly in some of the heathen। এখানে দেখা যাচ্ছে তখনকার সময় ফ্রান্সিস বেকন বলছেন, কিছু কতিপয় পুত্তলিকদের মাঝে দেখা যেত তারা নির্জনতায় বসবাস করে ভনিতা বা ভণ্ডামি করত, মানে তারা আসলে সাধনায় ব্যস্ত আছে এই জিনিসটা প্রমাণ করার চেষ্টা করত। সেই মানুষগুলোর নাম তিনি উল্লেখ করেছেন। তাদের মধ্যে 4 জন মানুষ হচ্ছেন ক্রিটের এপিমেনিডিস, নুম দ্য রোম, মানে রোমের নুমার কথা বলছেন, এবং সিসিলের অ্যাম্পিডকেলস, টায়ানার অ্যাপোলোনিয়াস। এই 4 জন ব্যক্তি তারা কি করত, সাধনার মানে ভনিতা করত, ঢং করত, কিন্তু আসলে তারা কোনো সাধনায় ব্যস্ত ছিলেন না। তবে সত্যিকারী সাধনাও অনেক মানুষ করছিল, ট্রুলি অ্যান্ড রিয়েলি ইন ডাইভার্স অফ দ্য অ্যানশিয়েন্ট হারমিটস অ্যান্ড হলি ফাদার্স অফ দ্য চার্চ। কিছু ব্যক্তি ছিল তাপসী বা তাপস্বী কিংবা সন্ন্যাসী রয়েছে, চার্চের যে ফাদার, হলি ফাদার রয়েছে, তারাই কিন্তু আসলে সাধনায় ব্যস্ত ছিল। তাদেরকে আমরা কখনো ভণ্ডামি করা বা এসব কিছু বলতে পারি না। সকলেই কিন্তু একরকম হয় না। বাট লিটল ডো ম্যান পারসিভ হোয়াট সলিটিউড ইজ অ্যান্ড হাউ ফার ইট এক্সটেন্ডেড। এখানে কবি বলছেন, খুব লিটল মানুষই, খুব কম সংখ্যক মানুষই পারসিভ করতে পারে বা অনুমান করতে পারে আসলে নির্জনতা বা একাকিত্ব জিনিসটা কি, এবং এটা কতটা বিস্তৃত, এই জিনিসটা খুব কম মানুষই অনুমান করতে পারে। ফর এ ক্রাউড ইজ নট কোম্পানি। এখানে কবি বলছেন, তার মানে এই না একা থাকাটা বিস্টের লক্ষণ, তার মানে এই না যে কি আমরা কি করব, ক্রাউডের মধ্যে বসবাস করব। কারণ কি, ক্রাউডের মধ্যে থাকাটা কিন্তু কোম্পানি না। অ্যান্ড ফেসেস আর বাট এ গ্যালারি অফ পিকচার্স অ্যান্ড টক বাট এ টুইঙ্কলিং সিম্বল হোয়ার দেয়ার ইজ নো লাভ। যখন অনেক মানুষ আপনার সঙ্গে থাকবে, যেখানে আপনার কোনো ফ্রেন্ড নেই, তখন ওই অনেকগুলা মানুষের ফেসগুলো আপনার কাছে মনে হবে গ্যালারিতে সাজানো পিকচারের মতো, গ্যালারি অফ পিকচার্স, এবং তাদের যে টক রয়েছে, মানে তাদের যে কথা রয়েছে, সেটাকে মনে হবে অনেকটা শব্দের ঝনঝনানির মতো, মানে তাদের কথাটা অনেকটা শব্দ দূষণের মতো মনে হবে আপনার কাছে, কারণ যেখানে কোনো ভালোবাসা নেই সেই কথাগুলোর মধ্যে। দ্য ল্যাটিন অ্যাডেজ, এখানে একটা ল্যাটিন প্রবাদের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ম্যাগনা সিভিটাস ম্যাগনা এ সলিটুডো।
এটার ইংলিশ মানে হচ্ছে এ গ্রেট টাউন ইজ এ গ্রেট সলিটিউড, মানে যত বিশাল শহর তত বিশাল নির্জনতা, মানে শহরটা যত বড় হবে নির্জনতাটা তত বড় হবে। তার কারণও রয়েছে, কারণ বিকজ ইন এ গ্রেট টাউন ফ্রেন্ডস আর স্ক্যাটার্ড, যখন আমরা বড় শহরে বসবাস করি তখন আমাদের ফ্রেন্ডগুলোও কিন্তু বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো থাকে, সো দ্যাট দেয়ার ইজ নট দ্যাট ফেলোশিপ, এবং এতে করে দেখা যায় তাতে করে আমরা আমাদের বন্ধুগুলোর সাথে সেভাবে দেখা সাক্ষাৎ করতে পারি না, কিংবা এতে করে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যায়, সো দ্যাট দেয়ার ইজ মোস্ট দ্যাট ফেলোশিপ ফর দ্য মোস্ট পার্ট হুইচ ইজ ইন লেস নেইবারহুডস। এখানে কবি বলছেন যদি আমরা ছোট শহরে থাকি তখন, মানে ছোট জায়গায় বসবাস করি, তখন যেভাবে আমরা একজন একজনের সাথে দেখা করতে পারি, আমাদের মধ্যে যে গভীরতার সৃষ্টি হয় সেটা কিন্তু বড় শহরে থাকলে এই জিনিসটা হয় না, কারণ তখন আমাদের ফ্রেন্ডগুলো অনেক দূরে দূরে থাকে, এতে করে আমরা খুব বেশি দেখাও করতে পারি না একজন একজনের সাথে। তাই কবি বলছেন যত বড় শহর তত বড় নির্জনতা। But we may go further and affirm most truly that it is a mere and miserable solitude to one true friendship, without which the world is but a wilderness. এখানে বলা হচ্ছে, মানে আমরা যদি এই জিনিসটাকে গভীরভাবে যদি ভাবি তাহলে সত্যটা চোখে পড়বে যে প্রকৃত বন্ধু ছাড়া আসলে নির্জনতাটাও দুঃসহ হয়ে ওঠে। আপনার কাছে যদি একটা ট্রু ফ্রেন্ড না থাকে তখন আপনার কাছে নির্জনতাটাও খুবই দুঃসহ মনে হবে, মিজারেবল মনে হবে। এছাড়া ট্রু ফ্রেন্ড ছাড়া পৃথিবীটা একটা বিড়াল প্রান্তরের মতো মনে হবে, ওয়াইল্ডনেস, দ্য ওয়ার্ল্ড ইজ বাট এ ওয়াইল্ডনেস। And even in this sense also of solitude, whosoever in the frame of his nature and affections is unfit for friendship, he taken it of the beast and not from humanity. এখানে বলা হচ্ছে wheresoever, যে মানুষটা ফ্রেন্ডশিপের জন্য আনফিট, মানে যে বন্ধুর সঙ্গ পছন্দ করে না, নির্জনতাটাকে বেশি পছন্দ করে, সেই মানুষটা হয়তো পশু বিষ, সে মনুষ্যের মধ্যে পড়ে না, সে কখন নট ফ্রম হিউম্যানিটি, সেই মানুষটা কখনো মনুষ্য জাতির মধ্যে পড়তে পারে না যে বন্ধুত্ব সঙ্গ পছন্দ করে না, যে নির্জনতায় বসবাস করে। এরপরে কবি যে 3 fruits of friendship রয়েছে তার 5 ফ্রুটস নিয়ে আলোচনা করেছেন। A principal fruit of friendship is the yes and discharge of the fullness and swellings of the heart, which passions of all kinds do cause and induce. এখানে হচ্ছে বন্ধুত্বের একটা বড় সুবিধা হলো এতে করে কি হয়, আপনার যখন দুঃখে থাকেন বা আপনি বেদনা ভরাক্রান্ত অবস্থায় থাকেন তখন আপনার ট্রু ফ্রেন্ড যদি আপনার সাথে থাকে তখন তার কাছে সবকিছু বলে আপনি ভারমুক্ত হতে পারবেন এবং হালকা হতে পারবেন। We know diseases of stoppings and suffocations are the most dangerous in the body, and it is not much otherwise in the mind. You may take surgery to open the liver and still to open the spleen, and flowers of sulfur for the lungs. এখানে কবি কিছু ট্রিটমেন্টের কথা বলছেন, যেমন আমাদের শরীরে যখন কোনো অসুবিধা দেখা দেয় তখন কি হয়, আমরা যদি সেটাকে চাইলে ট্রিটমেন্ট করতে পারি, সেটা চিকিৎসা নিতে পারি তাহলে এটা ভালো হয়ে যায়, অথবা সেটাকে খুলে, মানে আমাদের যদি লাংসে প্রবলেম হয় কিংবা ব্রেনে প্রবলেম হলো, শ্বাসকষ্ট দেখা দিল, এইসব কিছুকে আমরা চাইলে কিন্তু অপারেশন করে খুলে আমাদের বডি পার্টটাকে খুলেও ট্রিটমেন্ট করতে পারি, কিন্তু আমাদের যে হৃদয়ের বা হার্টের যে অসুখ সেটা কিন্তু কখনো সম্ভব হয় না খুলে সেটা ট্রিটমেন্ট করা। যেমন যকৃতে সুস্থতার জন্য সারসাপারিলা টনিক সেবন করা যায়, লিভার চিকিৎসার জন্য আয়রনের গুঁড়া, এবং ফুসফুসের চিকিৎসার জন্য সালফারের গুঁড়া, মস্তিষ্কের সুস্থতার জন্য ক্যাস্টোডিয়াম খুবই উপকারী। কিন্তু মনের দরজা যেটা রয়েছে, বাট নো রেসিপিয়েন্ট ওপেন দ্য হার্ট বাট এ ট্রু ফ্রেন্ড, কিন্তু যে মনের যে দরজা রয়েছে সেটা একজন ট্রু ফ্রেন্ড ছাড়া আর কেউ খুলতে পারে না, কারণ আপনি আপনার হার্টটাকে চাইলে কিন্তু খুলে সেটা ট্রিটমেন্ট করতে পারবেন না, একমাত্র আপনার ফ্রেন্ডই পারবে সেই কাজটা করতে। টু হোম ইউ মে ইম্পার্ট গ্রেটস জয়স, ফিয়ার্স, হোপস, সাসপেনশনস, counsels, and whatsoever leaneth upon the heart to oppress it, in a kind of civil shrift or confession. এখানে কবি বলছেন আমাদের যে দুঃখ বেদনা, হাসি কান্না, ভয় ভীতি, শঙ্কা আশঙ্কা সবকিছু রয়েছে যা আমাদের মনকে খুবই অপ্রেস করে, আমাদের মনকে অত্যাচার করে, সবকিছুই আমরা আমাদের চাইলে বন্ধুর সামনে প্রকাশ করতে পারি। এতে করে কি হয়, আমাদের সবকিছুই সমাধান তো হয় না একেবারে, কিন্তু মন তো হালকা হয়ে যায়, এটাই বোঝানো হচ্ছে। যদি কারোর সাথে আমাদের প্রবলেমগুলো আলোচনা করি তখন দেখা যায় আমাদের সবগুলো প্রবলেম মনে হয় যেন কমে গিয়েছে, হালকা হয়ে গিয়েছে। It is a strange thing to observe how high a rate great kings and monarchs do set upon this fruit of friendship.
whereof we speak so great as they purchase it many times at the hazard of their own safety and greatness. এখানে কবি বলছেন মানে আমরা খুবই আশ্চর্য হই যে শুধু সাধারণ মানুষ নয়, যে রাজা বাদশাহ রয়েছে তারাও কিন্তু বন্ধুত্বের সুফলটা ভোগ করেছেন এবং তারা বিষয়টি খুবই উচ্চ মূল্য দিয়েছিলেন। মানে তারা যে ফ্রেন্ডশিপের ব্যাপারটা ছিল সেটাকে তারা সো গ্রেট করে দেখেছিলেন এবং এতে করে কি তাদের নিজেদের যে সেফটি এবং গ্রেটনেস রয়েছে তারও জলাঞ্জলি দিতে পিছপা হয়নি। মানে বন্ধুত্বের জন্য তারা নিজেদের গ্রেটনেস এবং সেফটির ব্যাপারটাকেও চিন্তা করেনি। ফর প্রিন্সেস in regard of the distance of their fortune from that of their subjects and servants cannot gather this fruit except they raise some persons to be as it were companions and almost equals to themselves, which many times sought to inconvenience. এখানে বলা হচ্ছে যে প্রিন্সেস রয়েছে, যা প্রিন্স যারা রয়েছে তাদের ক্ষেত্রে তাদের যে প্রজা রয়েছে প্রজাদের মধ্যে কিন্তু অনেকটা ডিস্টেন্স কাজ করে, সেটা পাওয়ারের হোক কিংবা সম্পদের হোক। চাইলে কিন্তু আমাদের যে সাবজেক্টস বা সার্ভেন্টস রয়েছে তাদেরকে আমরা আমাদের ফ্রেন্ড করতে পারি না। তখনই আমরা তাদেরকে ফ্রেন্ড করতে পারি যখন আমাদের যে আমরা আমাদের কম্পেনিয়ন্সকে যদি আমাদের অলমোস্ট ইকুয়াল করে আমাদের মতো, তখনই কি করা যায় এই ফ্রেন্ডশিপের যে ফ্রুট রয়েছে সেটা পাওয়া সম্ভব। এবং এক্ষেত্রে রাজারা কিন্তু ঠিক তাই করেছিলেন, তারা তাদের যে ভৃত্য রয়েছে প্রজা রয়েছে তাদেরকে তাদের সমকক্ষ তুলে ধরেছিলেন শুধুমাত্র নিজেদের ফ্রেন্ড করার জন্য। The modern languages give unto such persons the name of favorites or privados. এখানে দেখা যাচ্ছে যে আধুনিক পরিভাষায় এই যে বন্ধুত্ব রয়েছে এদেরকে বলা হতো মানে রাজা এবং তার প্রজার মধ্যে যে ফ্রেন্ডশিপ এই জিনিসটাকে অনুগ্রহ ভাজন বা একান্ত বন্ধু বলে সম্বোধন করেছেন, ফেভারিট অথবা প্রিভেডোস। এরপর অ্যাজ ইফ ইট ওয়ার ম্যাটার অফ গ্রেস অ্যান্ড কনভারসেশন, মানে মনে হতো যেন তারা অনুগ্রহ কিংবা সাহচর্যের জন্য, মানে তারা কনভারসেশন কিংবা গ্রেসের জন্য এই ফ্রেন্ডশিপটা করা হয়েছিল। বাট দ্য রোমান, কিন্তু রোমানরা সেই জিনিসটাকে বলেছেন নেম অ্যাটেন্ড দ্য ট্রু ইউজ অ্যান্ড কজ দেয়ার অফ নেমিং দ্যাম পার্টিসিপ কারারাম। এখানে দেখা যাচ্ছে রোমানরা এই যে ফ্রেন্ডশিপ রয়েছে এই ফ্রেন্ডশিপটাকে বলেছেন উদ্বেগ চিন্তার অংশীদারি, মানে হচ্ছে আপনার যে দুশ্চিন্তা রয়েছে সেটার অংশীদারি হচ্ছে ফ্রেন্ডশিপ, কারণ এটাই বন্ধুর কাজ এবং এটার মধ্যে দিয়ে কিন্তু বন্ধুত্বের যে বন্ধন রয়েছে ফর ইট ইজ দ্যাট হুইচ টাইট দ্য নট, এবং এটাই কি করে বন্ধুত্বের বন্ধনটাকে শক্ত করে বেঁধে ধরে। আপনি যখন আপনার প্রবলেমগুলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন তখন কি হবে, আপনাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে এবং এটাই কিন্তু বন্ধুত্বের কাজ, আমাদের যে দুঃখগুলোকে শেয়ার করে নেওয়া এবং বন্ধনটাকে দৃঢ় করে তোলে। And we see plainly that this had been done not by weak and passionate princes only, but by the wisest and most politic that ever reigned. এখানে কবি বলছেন শুধুমাত্র যারা দুর্বল মনের মানুষ কিংবা খুবই আবেগজনিত রাজা রয়েছে তারা কিন্তু শুধু এরকম কাজ করেছেন তা নয়, বরঞ্চ অনেক বিচক্ষণ শাসকদের বেলায় কিন্তু এই জিনিসটা দেখা গিয়েছে, যারা অনেক বেশি প্যাশনেট ছিলেন সে রাজারাও কিন্তু এই কাজগুলো করেছেন। হু হ্যাভ অফেন টাইমস জয়েন টু দ্যামসেলস সাম অফ দেয়ার সার্ভেন্টস, এবং তারা কি করেছিল মাঝে মাঝে তাদের সার্ভেন্টসদের সাথে জয়েন হয়েছিল, মানে তাদের সার্ভেন্টসদের সাথে তারা ফ্রেন্ডশিপ করেছিল। হোম বথ দ্যামসেলস হ্যাভ কল ফ্রেন্ডস, এবং তারা কি একজন একজনকে বন্ধু বলতো অ্যান্ড অ্যালাউড আদার লাইকওয়াইজ টু কল দেম ইন দ্য সেম ম্যানার, এবং একজন একজনকে সেভাবে বন্ধু বলে সম্বোধন করার সে অধিকারটি তারা দিয়েছিল। অ্যান্ড ইউজিং দ্য ওয়ার্ড হুইচ ইজ রিসিভড বিটুইন প্রাইভেট টাইম, এবং তারা একটা নাম ব্যবহার করতো যেটা তারা শুধুমাত্র প্রাইভেট টাইমেই ব্যবহার করতো। তাহলে এখানে দেখা যাচ্ছে রাজাদের কথা বলা হচ্ছে, রাজারাও কিন্তু সাধারণ মানুষের মতো তাদের প্রজাদেরকে বন্ধু বানিয়েছিল এবং একজন একজনকে বন্ধু বলার সে পারমিশনটাও তারা দিয়েছিল। তবে এর জন্য অনেক রাজাকে কিন্তু বিপদেও পড়তে হয়েছিল, কারণ নিচু জাতকে যখন উপরে তোলা হয় তখন স্বভাবত সে তার জন্য বিস্ফোরা হয়েই উঠবে। অনেক ফ্রেন্ড আছে কিন্তু যখন আপনার সব দুর্বলতা জেনে যাবে সেই দুর্বলতাটাকে আপনার এগেনস্টে ইউজ করবে। এখানে ঠিক সেম হয়েছে। ফার্স্ট জন হচ্ছেন এল সিলা, when he commanded Rome raised Pompey to that height that Pompey wanted himself for Silas overmatch। এখানে দেখা যাচ্ছে এল সিলা যে রয়েছে সে হচ্ছে রোমান শাসনকর্তা, যে তার পম্পে নামে একজন ভৃত্যকে এতটাই উপরে তুলেছিলেন যে পরবর্তীতে পম্পে নিজেই সিলা থেকেও বড় ভাবতে শুরু করে, মানে খুবই অহংকারী হয়ে উঠে। ফর when he had carried the consulship for a friend of his against the pursuit of Silla। এখানে দেখা যাচ্ছে পরবর্তীতে দেখা যায় যে পম্পে থাকে সে পম্পে তার নিজের একটা ফ্রেন্ডকে
কনসালশিপের জন্য অ্যাপয়েন্ট করে, যেটা সিলাকে জানানো হয় না। এতে করে সিলা খুবই অসন্তোষ প্রকাশ করে যে তাকে না জানিয়ে তার বন্ধু একজনকে অ্যাপয়েন্ট করলো against the pursuit of Scylla, and that Scylla did a little recent threat and began to speak great. Pompey turned upon him again and in effect bade him to quiet. এখানে দেখা যাচ্ছে তখন সিলা এটাতে অসন্তোষ প্রকাশ করে এবং সে এটাতে খুবই তখন সিলাকে পম্পেকে বলে যে কেন সে এমন একটা কাজ করেছে। উল্টা পম্পে তাকে বলে এই বিষয় নিয়ে যাতে সে কোনো প্রকার বাড়াবাড়ি না করে এবং সে তার গলা চড়া করতে শুরু করে। মানে পম্পে এখন সিলার উপর আরো বেশি পাওয়ার খাটানো শুরু করে। সে সিলাকে বলে ফর দ্যাট মোর ম্যান অ্যাডোর দ্য সান রাইজিং দেন দ্য সান সেটিং। তখন পম্পে সিলাকে বলতে থাকে যে মানুষ সেই সূর্যটাকেই অ্যাডোর করে যে সূর্যটা উঠতে থাকে, মানে উদীয়মান সূর্যের আরাধনা করে, অস্তগামী সূর্যের নয়। কারণ সিলা তখন শাসনে ছিল, মানে সে যে কোনো সময় তার শাসন শেষ হয়ে যাবে, সে হচ্ছে অস্তগামী সূর্য। আর যে পম্পে পরবর্তীতে যাকে দ্য গ্রেট পম্পে বলা হতো সে হচ্ছে উদীয়মান সূর্য, মানুষ তার আরাধনা করবে বরং সিলার নয়। সেই কারণে সে এইসব বলে সিলাকে দমিয়ে রাখে। এরপরে জুলিয়াস সিজারের কথা বলা হয়। জুলিয়াস সিজারের ফ্রেন্ডশিপও কিন্তু পরবর্তীতে তার জন্য অনেক বেশি ভারী পড়ে। সে ব্রুটাস হ্যাড obtained that interest as he sent him down in his testament for here in remainder after his nephew। এখানে কি হয়, জুলিয়াস সিজার কি করে তার ফ্রেন্ড যে ব্রুটাস রয়েছে তাকে তার ন্যাপিউর পরে স্থান দেয়। তাহলে চিন্তা করা যে সে কতটা উপরে তাকে তুলেছিল। কিন্তু এই লোকটাই কিন্তু পরবর্তীতে জুলিয়াস সিজারের মৃত্যুর কারণ হয়। অ্যান্ড দিস ওয়াজ দ্য ম্যান দ্যাট হ্যাড পাওয়ার উইথ হিম টু ড্র হিম ফোর্থ টু হিজ ডেথ। মানে এই জুলিয়াস সিজারের মৃত্যুর কারণ ছিল ব্রুটাস। ফর হোয়েন সিজার উড হ্যাভ ডিসচার্জ দ্য সিনেট ইন রিগার্ড অফ সাম প্রেসেজ। এখানে একটা ঘটনার কথা তুলে ধরা হয়। সিজার চেয়েছিল সিনেটকে ডিসচার্জ করে দিতে। এর কারণ হচ্ছে তার যে ওয়াইফ রয়েছে, তার ওয়াইফ একটা খারাপ স্বপ্ন দেখেছিলেন। তার ওয়াইফের নাম ছিল ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া একটা খারাপ স্বপ্ন দেখেছিলেন, তাই সে চেয়েছিল সিনেটকে ডিসচার্জ করে দিতে, কারণ সে ভেবেছিল এটা একটা সংকেত দিচ্ছিল তাকে। কিন্তু যে ব্রুটাস রয়েছে সে তাকে বলে যাতে সে এই কাজটা না করে যতক্ষণ না পর্যন্ত টিল হিজ ওয়াইফ হ্যাড ড্রিমড এ বেটার ড্রিম, যতক্ষণ না পর্যন্ত তার ওয়াইফ একটা ভালো স্বপ্ন দেখে ততক্ষণ না পর্যন্ত সে যাতে সিনেটটাকে ধ্বংস করে না দেয়। অ্যান্ড ইট seemed his favor was so great as Antonius in a letter which in recited verbatim in one of Cicero's Philippis। এখানে দেখা যাচ্ছে এই নিচের কয়েকটা লাইনে একটা চিঠির কথা উল্লেখ করা হয় যেখানে জুলিয়াস সিজারের উপর ব্রুটাসের কতটা প্রভাব ছিল সেই জিনিসটা তুলে ধরা হয়। মানে সিজারের উপর তার প্রভাব এতই গভীর ছিল যে মার্ক অ্যান্টনি একটা চিঠিতে বলেন যে পত্রে সিসেরোর বক্তৃতাটা হুবহু তুলে ধরা হয়। সেখানে ব্রুটাসকে একটা ডাইনি বলে আখ্যায়িত করা হয়, একটা উইচ বলা হয় ব্রুটাসকে, এবং তার যে আসর বলা হয়, মানে তার যে আসরটা পড়েছিল সিজারের উপর, মানে সিজারের উপর ব্রুটাস নামের একটা আসর পড়েছিল, এটাই বলা হতো। তার প্রভাবটা এত বেশি ছিল, ব্রুটাস যাই বলতো সিজার ঠিক তাই করতো। এরপরে অগাস্টাসের কথা বলা হয়। অগাস্টাস তার যে ফ্রেন্ড রয়েছে অ্যাগ্রিপিয়াকেও ঠিক তেমন করেছিলেন এবং পরবর্তীতে দেখা যায় সেই তার মৃত্যুর কারণ হয়। অগাস্টাস সিজার তার নিচু জাত অ্যাগ্রিপাকে এমন উচ্চতা মর্যাদা সম্পন্ন করেছিল যে পরবর্তীতে তার কন্যার সাথে বিয়ে দেওয়ার জন্য মেকানাস তাকে পরামর্শ দেয়। দেখা যাচ্ছে Augustus raised Agrippa that height as when he consulted with Mecanas about the marriage of his daughter Julia. Mecanas took the liberty to tell him that he must either marry his daughter to Agrippa or take away his life. এখানে ম্যাকেনিয়াসকে যখন জিজ্ঞেস করা হয়, অগাস্টাস বলে যে তার মেয়ে জুলিয়াকে কার সাথে বিয়ে দিলে ভালো হবে। তারা যখন কনসাল্ট করতে থাকে তখন ওই ম্যাকেনিয়াস ওই কথাটা বলার সাহস পায় যে হয় অ্যাগ্রিপিয়ার সাথে তার মেয়ের বিয়ে দেওয়া হোক, নয়তো তার জীবন নাশ করা হোক, কারণ এছাড়া আর কোনো উপায় নেই অ্যাগ্রিপিয়ার যে প্রভাব রয়েছে সেটা অগাস্টাসের উপর থেকে সরানোর। There was no third way, he had made him so great। মানে আর কোনো উপায় ছিল না যেভাবে কি অ্যাগ্রিপিয়াকে উপরে তোলা যায়। অগাস্টাস ঠিক সব কিছুই ব্যবহার করেছেন অ্যাগ্রিপিয়াকে উপরে তোলা। এরপরে দেখা যায় আরো কিছু মানুষের বন্ধুত্বের কথা তুলে ধরা হয়, তার মধ্যে হচ্ছে টিবেরিয়াস সিজার।
with Tiberius Caesar, Caesarus had ascended to that height, so as they two were turned and reckoned as a pair of friends. এখানে যে টিবেরিয়াস সিজার রয়েছে এবং সিজানকে অনেক বেশি উপরে তুলেছিলেন এবং তাদেরকে বলা হতো মানিকজোড় বলা হতো। টিবেরিয়াস একটা চিঠিতে তাকে বলেছিলেন, আমাদের বন্ধুত্বের কারণে তোমার কাছ থেকে আমি এসব বিষয় লুকাতে পারি না। মানে টিবেরিয়াস ইন এ লেটার টু হিম সেড, এখানে টিবেরিয়াস বলেছিলেন তার বন্ধুকে যে সে তার বন্ধু থেকে কোনো কিছুই লুকাতে পারে না, শুধুমাত্র তাদের যে ফ্রেন্ডশিপ রয়েছে তার কারণে। এবং সমস্ত সিনেট সদস্য যেভাবে দেবতার বেদি নির্মাণ করে সেভাবে এই দুইজনে বন্ধুত্বের স্বীকৃতি হিসেবে একটি বেদি নির্মাণ করেছিলেন। মানে সিনেটরা যেভাবে একটা দেবতার অ্যাজ টু এ গডনেস ইন রেসপেক্ট অফ দ্য গ্রেট ডিয়ারনেস অফ ফ্রেন্ডশিপ বিটুইন দ্যাম টু, মানে হচ্ছে তারা দুজনে বন্ধুত্বের একটা বেদি নির্মাণ করেছিলেন। দ্য লাইক অর মোর ওয়াজ বিটুইন সেপ্টিমিয়াস, সেভারাস অ্যান্ড প্লাটোনিয়াস। এখানে দেখা যাচ্ছে বলা হচ্ছে সেপ্টিমিয়াস, সেভারাস ও প্লাটোনিয়াসের মাঝে এরকমও একটা বন্ধুত্বের বন্ধন ছিল, আর এই কারণে সেপ্টিমিয়াস তার জ্যেষ্ঠ পুত্রকে বাধ্য করেছিলেন প্লাটোনিয়াসের কন্যাকে বিয়ে করতে। মানে তাদের ফ্রেন্ডশিপটা এতটাই গভীর ছিল যে ফর হি ফোর্সড হিজ এল্ডার সান টু ম্যারি দ্য ডটার অফ প্লাটোনিয়াস, প্লাটোনিয়াসের কন্যাকে বিয়ে করতে সে বাধ্য করে, অ্যান্ড উড অফেন মেনটেন প্লাটোনিয়াস ইন ডুইং affronts to his son, and did write also in a letter to the Senate by these words, I love the man so well as I wish he may overlive me. এখানে বন্ধুত্বের অনেক বড় একটা কথা বলা হয়, যেমন কিন্তু প্ল্যাটিনিয়াস যে থাকে সে তার জামাতা বলতে বোঝানো হচ্ছে সেপ্টিমিয়াসের ছেলেকে বিভিন্নভাবে অপদস্থ করত, এতে করে সেপ্টিমিয়াস কিছুই বলতো না, কারণ সে তার বন্ধুত্বকে অলস সমর্থন করত, তার বন্ধুত্বকেই সে বেশি প্রায়োরিটি দিত। এমনকি সেপ্টিমিয়াস সিনেটের একটা পত্রে লিখেছিলেন যে লোকটাকে আমি এতই ভালোবাসি যে আমি চাই সে আমার চেয়ে বেশি দিন বাঁচুক। তাহলে চিন্তা করতে পারেন সে তাকে কতটা ভালোবাসত। নাও ইফ দিস প্রিন্সেস হ্যাড বিন অ্যাজ এ ট্রাজান অর এ মার্চাস, এখানে বলা হচ্ছে যদি তারা ট্রোজান কিংবা মার্কাস অ্যারেলিয়াস হতো তাহলে এই জিনিসটা মেনে নেওয়া যেত। কিন্তু এই যে রাজাদের কথা এতক্ষণ তুলে ধরা হয়েছে তারা খুবই দৃঢ় চেতনা বা স্বার্থপর স্বভাবের ছিল। তাদের ক্ষেত্রে এই যে নেচারগুলো রয়েছে সেগুলো কিন্তু মেনে নেওয়া যায় না। কিন্তু দেখেছেন প্রত্যেকটা মানুষেরই কিন্তু ফ্রেন্ডের প্রয়োজন রয়েছে, কেউ ফ্রেন্ড ছাড়া থাকতে পারে না। এখানে লাস্টে কবি বলছেন দে ওয়ার প্রিন্সেস দ্যাট হ্যাড ওয়াইফস, সন্স, নেপিউস, অ্যান্ড ইয়েট অল দিস কুড নট সাপ্লাই দ্য কমফোর্ট অফ ফ্রেন্ডশিপ। যদিও এই যে প্রিন্সেসদের কথা বলা হয়েছে তাদের কাছে ওয়াইফ ছিল, সান ছিল, নেপিউ ছিল, তারপরও কি বন্ধুত্বের যে কমফোর্ট ছিল সেটা কখনোই কি তারা পূরণ করতে পারতো না, বা বন্ধুত্বের যে স্বস্তি ছিল সেটা কখনো ওয়াইফ, সান, নেপিউ তারা দিতে পারে না। মানে প্রত্যেকেরই ফ্রেন্ড প্রয়োজন রয়েছে, তাই বলছে। It is not to be forgotten that Comenius observed to his first master, Duke Charles the Hardy, namely that he would communicate his secrets with none, and least of all those secrets which troubled him most. এখানে আরো কিছু মানুষের কথা তুলে ধরা হয়েছে। ডিউক চার্লস দ্য হার্ডি, সে কমেনিয়াস সম্পর্কে বলছেন যে যা করেছেন যা ভুল বা নয় সাধারণত তিনি একান্ত বিষয়ে কারোর সাথে শেয়ার করতেন না, এবং এটাই কিন্তু তার সবচেয়ে বেদনার বিষয় ছিল। মানে ডিউক চার্লস দ্য হার্ডি যে ব্যক্তি রয়েছিলেন সে কখনোই তার নিজের যে ব্যক্তিগত ব্যাপার ছিল, সিক্রেটগুলো ছিল, সে কখনো সেগুলো দিস সিক্রেট উইথ নান, সে কখনো সেই জিনিসগুলো কারোর সাথে শেয়ার করতো না, এবং পরবর্তীতে তার সিক্রেটগুলো তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছিল। Whereupon he goes on and said that towards his latter time that closeness did impair and a little perish his understanding. এখানে বলছে পরবর্তীতে তার সম্পর্কে তিনি আরো মন্তব্য করেন, সম্ভবত কথা চেপে রাখার কারণে তিনি তার বোধ শক্তি শুরুতে ক্ষতিগ্রস্ত এবং পরে খানিকটা ধ্বংস করেন। মেনলি তিনি তার যে কথাগুলো সবকিছু নিজের মধ্যে লুকিয়ে রাখতেন, এতে করে কি তার বোধ শক্তি সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল। এরপরে তিনি আরেকজন মাস্টারের কথা বলেন, অফ হিজ সেকেন্ড মাস্টার। তার সেকেন্ড মাস্টার ছিল
লুইস দ্য 11 ছিলেন দ্য সেকেন্ড মাস্টার হুজ ক্লোজনেস ওয়াজ ইনডিড হিজ টর্মেন্টর। তার যে গোপন স্বভাব ছিল সেটাই তার গভীর যন্ত্রণার কারণ ছিল, মানে সে তার সবকিছুই গোপনে রাখতো, এতে করে এটাই ছিল তার সবচেয়ে যন্ত্রণার বিষয়। এমনকি পিথাগোরাসের প্রবাদ বাক্যটি যদিও রুড, এখানে পিথাগোরাস ইজ ডার্ক বাট ট্রু, এখানে পিথাগোরাসের একটা প্রবাদের কথা বলা হচ্ছে যেটা যদিও রুড কিন্তু এটা একটা সত্য কথা। আপন হৃদয়টি ছিঁড়ে খুঁড়ে খেও না, মানে নিজের যে হৃদয় রয়েছে সেটা কখনো নিজে মানে একা নিজের সবকিছু কষ্ট নিজের মধ্যে রেখে সেটাকে ছিঁড়ে খেও না, মানে সবার সাথে শেয়ার করতে বলছে নিজের প্রবলেমগুলো। সার্টেনলি ইফ এ ম্যান উড গিভ ইট এ হার্ড ফ্রেজ, দোজ দ্যাট ওয়ান্ট ফ্রেন্ডস টু ওপেন দ্যামসেলস আনটু আর কার্নিভালস অফ দেয়ার ওন হার্টস। এখানে দেখা যাচ্ছে কবি বলছেন অবশ্যই এই কথা কঠিন সত্য যে ব্যক্তি নিজের হৃদয় উন্মুক্ত করার জন্য বন্ধু খোঁজে এবং সে নিজে নিজের হৃদয় ভক্ষণ করে। মানে মানুষ নিজের সবকিছু বলার জন্য বন্ধু খোঁজে, কিন্তু যখন পায় না সে নিজের হৃদয়টাকে ভক্ষণ করতে থাকে, কারণ সে নিজের যে প্রবলেমস রয়েছে সেগুলো কখনো অন্যের সাথে শেয়ার করতে পারে না। অ্যাজ এ রেজাল্ট সে অনেক বেশি কষ্টে থাকে। বাট ওয়ান থিংস ইজ মোস্ট অ্যাডমায়ারেবল, আই উইল কনক্লুড দিস ফার্স্ট ফ্রুট অফ ফ্রেন্ডশিপ। এটা মানে এখানে একটা এখন ফার্স্ট ফ্রেন্ডশিপের যে মন্তব্য রয়েছে সেটাই কবি বলছেন, হুইচ ইজ দ্যাট দিস কমিউনিকেটিং অফ এ ম্যান সেলফ টু হিজ ফ্রেন্ড ওয়ার্কস টু কন্ট্রারি ইফেক্টস, ফর ইট রিডাবলড জয়স অ্যান্ড কাটেড গ্রিপস ইন হাউস। এখানে কবি ফার্স্ট ফ্রুট সম্পর্কে বলেছেন, মন্তব্য করেছেন এই বন্ধুত্বের কারণে কিন্তু দুইটা জিনিস হয়। একটা হচ্ছে আপনি আপনার আনন্দ দ্বিগুণ করে এবং বেদনাটাকে একদম অর্ধেকে নামিয়ে দিবে, এটাই কবি বলছেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। নিজের প্রবলেমগুলো অন্যের সাথে শেয়ার করলে প্রবলেমটা হালকা হয়ে যায়, কবি এই কথাই এই এসেতে বোঝাতে চেয়েছেন।